এবার বাংলাদেশ দূতাবাসকে সরাসরি টার্গেট করলো ইসরায়েল। ইরানে যে বাংলাদেশ দূতাবাস ছিল তার উপরে মিসাইল স্ট্রাইক করা হয়েছে এবং বাংলাদেশের দূতাবাসের এক উচ্চপদস্থ কর্তা যেখানে থাকতেন সেই জায়গাটি সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে। বিশ্বের যেখানে যাই হোক, কেন্দ্রবিন্দুটা কিন্তু কোথাও না কোথাও বাংলাদেশে গিয়ে পড়ে, এটা কিন্তু আমি বারবার লক্ষ্য করছি। কারণটা কি? কারণটা হলো বাংলাদেশের ডিপ্লোম্যাসি কোনো অবস্থাতেই উন্নত মানের একটা নিজস্ব যে ছাপ বলে সেই ছাপ রাখতে পারে না। প্রতি পদক্ষেপে তারা পক্ষ নিয়ে ফেলে এবং ইরান এবং ইসরায়েলের এই যে লড়াই, সেখানে তারা এতটাই দ্বিচারিতা করেছে, সেখানে কিন্তু ক্ষোভটা আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের উপরে গিয়েও বর্তাবে। তা কিন্তু আপনারা এখন থেকেই লিখে নিন। কেন আমরা বলছি দ্বিচারিতা? দ্বিচারিতা মানে হলো আপনি ডুয়েল মেন্টালিটি দেখাচ্ছেন, আপনি প্রত্যেকটি পদক্ষেপে নিজের অবস্থানকে বদল করছেন। আজকে যদি ইরান এবং ইসরায়েলের পর্বে আপনি যদি নিজেদের আত্মসমালোচনা করেন, তাহলে দেখবেন আসলে বাংলাদেশের বর্তমান কূটনীতি তাদের দেশের অবনতির মূল কারণ। যাই হোক, এবার আসল কথায় ফিরি। কালকে বিবিসি কনফার্ম করেছে যে বাংলাদেশ দূতাবাসের এক উচ্চপদস্থ কর্তা তেহরানে যেখানে থাকতেন সেখানে নাকি ইসরায়েল মিসাইল স্ট্রাইক করেছে। এই পুরো এপিসোডে কোনো দেশের দূতাবাস কিন্তু ইসরায়েল অ্যাটাক করেনি, কারণ ইসরায়েল কোনো অবস্থাতেই পৃথিবীর কোনো দেশের সঙ্গে ঝগড়াঝাটি করতে চায়নি। শুধুমাত্র এরা প্রথম থেকেই বলেছে আমাদের টার্গেটের কেন্দ্রবিন্দু ইরান, এবং আমরা যা ড্যামেজ করব তা হলো প্রাথমিকভাবে ইরানের মিলিটারি বেস এবং নিউক্লিয়ার সাইট এবং মিলিটারি বেসের পর ইরান যেভাবে পাল্টা দেওয়ার খেলায় নেমেছে, তা কিন্তু এই পুরো এপিসোডটি একটি যুদ্ধ বিধ্বস্ত এপিসোডে পরিণত করেছে। কালকে একটি খবর এসছে, সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ দূতাবাসের এক উচ্চপদস্থ কর্তা তেহরানে থাকতেন। তেহরানের 3 নম্বর জেলা, একটি জর্ডান নামক একটি জায়গা আছে, তেহরানের জর্ডান কোনো দেশ নয়, সেখানে ইসরায়েল মিসাইল স্ট্রাইক করেছে এবং তারপরে যে ছবি ভিডিও সামনে এসছে তা সম্পূর্ণভাবে সেই দূতাবাসের জন্য, মানে সেই যে পার্টিকুলার জায়গার জন্য কতটা ভয়ঙ্কর একটা স্মৃতি হয়ে থাকবে তা কিন্তু দেখলেই আপনারা বুঝতে পারবেন। এবার প্রশ্ন হলো, এই টোটাল এপিসোডে বাংলাদেশের ভূমিকাটা একটু বিচার করার চেষ্টা করুন। কালকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে গেছেন। কেন দ্বিচারিতা বলছি বুঝুন। কমেন্টে হয়তো আমাকে অনেকে অনেক রকম কথাবার্তা বলবেন, বিশেষ করে বাংলাদেশ থেকে যারা এই ভিডিও দেখছেন, কিন্তু আপনারা নিজেরা বোঝার চেষ্টা করুন এবং লজিক্যালি বোঝার চেষ্টা করুন বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের সময়ের যে ডিপ্লোম্যাসি, তা কি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে না পিছিয়ে নিয়ে যাচ্ছে। কেন আমি বললাম এ কথা? কারণ আসিম মুনির কালকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে নৈশ ভোজ করেছেন, সেখানে তিনি কি দাবি তুলেছে জানেন? সেখানে তিনি দাবি তুলেছেন ডোনাল্ড ট্রাম্পকে যেন ইমিডিয়েটলি শান্তির জন্য নোবেল দেওয়া হয়। তিনি সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে নোবেল দেওয়ার কথা বলছেন। এবার এই এপিসোডে ফিরুন, ইসরায়েল এবং ইরানের এই যুদ্ধে। ইসরায়েল এবং ইরানের যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পকে বলির পাঠা করছে বাংলাদেশ সরকারের একাধিক উপদেষ্টা এবং বাংলাদেশের সাধারণ মানুষ। কারণ ডোনাল্ড ট্রাম্প নাকি ইসরায়েলকে সমর্থন করছে। ডোনাল্ড ট্রাম্প ফ্যাসিবাদ, ডোনাল্ড ট্রাম্প স্বৈরাচারী, ডোনাল্ড ট্রাম্প অনেক কিছু। কারণ ডোনাল্ড ট্রাম্প নাকি ইরানকে অ্যাটাক করেছে ইসরায়েলকে সামনে রেখে। অর্থাৎ এক্ষেত্রে তারা ডোনাল্ড ট্রাম্পের নিন্দা করছেন, ডোনাল্ড ট্রাম্পকে ধিক্কার জানাচ্ছেন, এবং ডোনাল্ড ট্রাম্পের মতো আন্তর্জাতিক স্তরে এত খারাপ শাসক আসেনি, বারংবার বিভিন্ন জায়গায় তারা বলছেন এবং আসলে এই বিষয়টিকে এটা আন্তর্জাতিকরণের একটা চেষ্টা তারা করছেন। উল্টো দিকে সেই ডোনাল্ড ট্রাম্পই যখন আসিম মুনিরকে ডেকে সম্মান জানাচ্ছেন এবং আসিম মুনির পাল্টা ডোনাল্ড ট্রাম্পকে নোবেল দেওয়ার কথা বলছেন, তখন তারা ডোনাল্ড ট্রাম্পকে ক্রিটিসাইজ করছে না। তারা একবারও বলছে না আসিম মুনিরের মতো একজন সেনাপ্রধান, যিনি ভারতবর্ষকে অশান্ত করার চেষ্টা করছে, কাশ্মীরের নৃশংস পেহেলগাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং ভারতের বিপক্ষে একাধিক সন্ত্রাসবাদী আক্রমণের মূল কেন্দ্রবিন্দু আসিম মুনির। অর্থাৎ তারা সিলেক্টিভ প্রতিবাদ জানাচ্ছে। আসিম মুনিরের বিপক্ষে কিছু কথা বলার ক্ষমতা তাদের নেই, কারণ তারা আবার পাকিস্তানপন্থী। ভাবলে অবাক লাগে যে পাকিস্তান তাদের বিপক্ষে মুক্তিযোদ্ধা যুদ্ধ লড়েছিল, যাদের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই লড়েছিল, সেই পাকিস্তানপন্থী হয়ে গেছে এখন বাংলাদেশের কিছু মানুষ, শুধুমাত্র ধর্মীয় যে আবেগ সেটাকে প্রশ্রয় দিয়ে। এই আসিম মুনির যখন ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করছেন, তখন আসিম মুনিরের কোনো সমালোচনা কি বাংলাদেশের পক্ষ থেকে এসছে? আসেনি, কারণ এই আসিম মুনির ভারত বিরোধী। আবার যখন ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল বা ইরানের এই যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছেন, তখন সেই ডোনাল্ড ট্রাম্পে তারা সমালোচনা করছেন।
পরিষ্কার দ্বিচারিতা, এবং এই যে দ্বিচারিতামূলক কথাবার্তা তা যে আন্তর্জাতিক স্তরে খাটে না তা কিন্তু পরিষ্কার হয়ে যায়। দেখুন, আপনি ব্যালেন্স ডিপ্লোম্যাসি ফলো করতে পারেন ভারতের মতো। ভারত প্রতি পদক্ষেপে এমন কিছু পদক্ষেপ নিয়েছে যাতে ভারতবর্ষ বুঝিয়ে দিয়েছে ভারতবর্ষ কি চায়। বাংলাদেশ সরকারে তো করার কিছু নেই। ইরান বা ইসরায়েল কোনো দেশের সঙ্গেই সে অর্থে গভীরভাবে ব্যবসায়ী সম্পর্কে বাংলাদেশ জড়ায়নি, কিন্তু বাংলাদেশ যেটা করছে তা হলো সরাসরি ইরানকে সমর্থন করে নিজের দেশের ডিপ্লোম্যাসিটাকে চূড়ান্তভাবে খারাপ জায়গায় নিয়ে যাচ্ছেন। কারণ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ভালো না রাখলে বাংলাদেশের কিন্তু একাধিক জায়গায় বিপর্যয় দেখা যেতে পারে। ভুলে যাবেন না, বাংলাদেশ কিন্তু মানব করিডর করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে কথা দিয়ে দিয়েছেন। আরাকান এবং রোহিঙ্গাদের যে লড়াই বর্তমানে মায়ানমার সরকারের বিপক্ষে যে লড়াই, তা কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটা বড় ফ্যাক্টর, এবং সেই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে যেভাবে বাংলাদেশিরা কথা বলছেন তা কিন্তু বাংলাদেশের পক্ষেও অস্বস্তিকর একটা পরিস্থিতি নিয়ে আসবেই, আপনারা লিখে রাখুন। আর ইসরায়েলের এই ধরনের হামলা পরিষ্কার ছক, বাংলাদেশের দূতাবাসের কর্মীকে টার্গেট, বাংলাদেশের দূতাবাসকে টার্গেট, একটা অশনি সংকেত বাংলাদেশের জন্য। কোনো অবস্থাতেই ভালো কোনো বার্তা এই ধরনের মিসাইল স্ট্রাইক দেয় না। পাশাপাশি কালকে ইসরায়েল এবং ইরানের যুদ্ধে একাধিক ভয়ঙ্কর রিপোর্ট আমাদের সামনে কিন্তু কালকে এসছে। আমি প্রত্যেকটি রিপোর্টের সমর্থনে নিউজ পেপার কিছু কাটিং দেখাই। এই নিউজ পেপার কাটিংগুলো কোথা থেকে আমরা নিয়েছি সেটাও মাঝে মধ্যে বলে দিই। তা সত্ত্বেও অনেকে বলেন এটি বানানো খবর, এটির সত্যতা নেই, এটা এই নেই ওই নেই। আমার দৃঢ় বিশ্বাস, আপনারা নিউজ পেপার কাটিং যখন দেখবেন তখন নিজেরাও গুগলে গিয়ে ওই বিষয়টি নিয়ে স্টাডি করুন। তাহলে বোঝার চেষ্টা করুন আন্তর্জাতিক স্তরে এক পক্ষের সিদ্ধান্ত, এক পক্ষের কথা শুনে আপনারা কোনো সিদ্ধান্তে পৌঁছাবেন না। কারণ আমি প্রত্যেকটি সমর্থনে একটি করে পেপার কাটিং দেখানোর চেষ্টা করছি। দেখুন, কালকে যে খবর সামনে এসছে সেখানে দেখা যাচ্ছে আমেরিকার গোয়েন্দা দপ্তরের কাছে খবর এসছে যে ইরান নাকি আমেরিকার যত ঘাঁটি মিডিল ইস্টে আছে সেগুলোকে টার্গেট করছে, এবং এক্ষেত্রে সিরিয়া, ইরাক, এই সকল দেশে যারা ইরানপন্থী বিদ্রোহী গ্রুপ আছে তারা নাকি মিডিল ইস্টের প্রত্যেকটি আমেরিকান ঘাঁটিকে টার্গেট করছে, এবং ডোনাল্ড ট্রাম্প নাকি এ বিষয়ে উদ্বিগ্ন। তারা বলছেন আমাদের ঘাঁটি তো জর্ডানে আছে, আমাদের ঘাঁটি ইউনাইটেড আরব আমিরশাহিতে আছে, তাদের ঘাঁটি কাতারে আছে, বিভিন্ন জায়গায় মিডিল ইস্টে কিন্তু আমেরিকান ঘাঁটি আছে, আমেরিকান মিলিটারির একটা প্রেজেন্স দেখতে পাওয়া যায়। এখন ইরান পরিকল্পনা করছে যেভাবে ইসরায়েল এবং আমেরিকা একত্রে ইরানকে সম্পূর্ণভাবে মেরুদণ্ড তাদের ভেঙে দেওয়ার চেষ্টা করছে, উল্টো পথে যদি আমেরিকাকে প্রেসারে রাখা যায়। কারণ এক্ষেত্রে ইরান এক্সপেক্ট করছে যে ইসলামিক যত রাষ্ট্র আছে তারা ইরানকে সমর্থন করবে। তবে ইসলামিক কোনো রাষ্ট্র প্রকাশ্যে এখনো বলেনি ইরানকে মিলিটারি সাপোর্ট দিয়ে সমর্থন করবে, বা কোনোভাবে এখনো প্রকাশ্যে ইরানের পাশে এসে দাঁড়ায়নি। টুকরো টাকরা কিছু কথাবার্তা হয়তো লোকে বলেছে, কিন্তু সরকারি স্ট্যান্ড, সেই সরকারি স্ট্যান্ডটা কোথায়? কেন সরকার প্রকাশ্যে ঘোষণা করেনি যে তারা ইরানের পাশে আছে? পাকিস্তান প্রথমে পারমাণবিক বোমা নাকি ইসরায়েলের উপর দেবে বলে এরকম ইরান দাবি করে ফেলেছিল সরকারিভাবে। পরবর্তীকালে সেই পাকিস্তানও কিন্তু ইরানের পাশে এসে দাঁড়ায়নি, তারা বর্ডার সিল করে দিয়েছে এবং বলেছে আমরা ইসরায়েলের উপর পারমাণবিক বোমা ফেলতে পারি। এই খবরটাই নাকি ভুল, ইরান মিথ্যা দাবি করেছে। অর্থাৎ এটা পরিষ্কার হয়ে গেছে এই মুহূর্তে কোনো দেশ, বিশ্বের কোনো দেশ আগ বাড়িয়ে ইরান এবং ইসরায়েলের এই পর্বে ঢুকতেই চাইছে না। শুধুমাত্র কিছু বাংলাদেশিরা ফেসবুকে দাপট দেখাচ্ছেন যে তারা ইরানের পাশে আছেন, যেই পাশে থাকার মধ্যে কোনো লজিক নেই, যেই পাশে থাকার মধ্যে কোনো দূরদর্শিতা নেই। শুধুমাত্র ধর্মীয় আবেগকে তারা কাজে লাগিয়ে ইরান এবং ইসরায়েলের যুদ্ধে ইরানের পাশে থাকার কথা তারা বলছেন। কিন্তু যদি বৃহত্তর প্রেক্ষাপটটা চিন্তা করেন তাহলে দেখবেন ইরানের পাশে দাঁড়ানো মানে কিন্তু বাংলাদেশের ডিপ্লোম্যাসির ক্ষেত্রে বড় একটা আঘাত। যাই হোক, এই যে রিপোর্ট কালকে আমেরিকার গোয়েন্দা দপ্তরের হাতে এসছে, যেখানে দেখা যাচ্ছে পশ্চিমে যত আমেরিকান ঘাঁটি আছে ঠিক সেখানে অ্যাটাক করার চেষ্টা করছে ইরান। তারপরে ডোনাল্ড ট্রাম্প কি করেছেন? ডোনাল্ড ট্রাম্প ইউএই, জর্ডান এবং সৌদি আরবে 40,000 সেনাবাহিনীকে মোতায়েন করেছেন, এবং তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার যাচ্ছে, তাদের নেভি সক্রিয় হচ্ছে, এবং এটা বোঝা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প যদি পুরো এপিসোডটার ভিতরে যুদ্ধের মধ্যে ঢোকেনও তাহলে সম্পূর্ণ তৈরি হয়ে ঢুকতে চাইছেন। কারণ মিডিল ইস্টে 40,000 সেনা ডিপ্লয় করেছে আমেরিকা, তা সাম্প্রতিক সময় দেখা যায়নি। এত বড় উল্লেখযোগ্য পদক্ষেপ আমেরিকা যে হঠাৎ করে নেবে তা হয়তো ইরানও ভাবেনি। 40,000 সেনা, মনে রাখবেন 4,000 সেনা নয়, 40,000 সেনা ইমিডিয়েটলি কালকে রাতে পাঠিয়েছেন মিডিল ইস্টের একাধিক দেশ, এবং এই পুরো বিষয়টি আরো জটিল হচ্ছে তা কিন্তু ক্রমশ বোঝা যাচ্ছে।
মানে ডোনাল্ড ট্রাম্প এটা বুঝেছেন যদি ইরানের উপর ডোনাল্ড ট্রাম্পরা বা ইসরায়েল অ্যাটাক করেন তাহলে মিডিল ইস্টের আমেরিকান মিলিটারি বেস ক্যাম্পগুলোকে টার্গেট করতে পারে ইরান, এবং ইরানের বন্ধু মনোভাবাপন্ন একাধিক গ্রুপ যেগুলো আছে সেগুলো। এই প্রেক্ষাপটে সেই মিলিটারি বেসগুলোকে আগে শক্তিশালী করে দেওয়া, সেই মিলিটারি জায়গাগুলোকে স্ট্রং করে দেওয়া, অস্ত্র পাঠানো। এমনকি ইউকে ডোনাল্ড ট্রাম্পের পাশে এসে দাঁড়িয়েছে, ব্রিটেন সরাসরি বলেছে আমরা মিডিল ইস্টেও সেনাবাহিনী পাঠাচ্ছি। অর্থাৎ ইরানকে বিভিন্ন দিক থেকে ঘিরে ফেলার একটা চেষ্টা পশ্চিমা শক্তিরা কিন্তু করছেন। সৌদি একটা কমেন্ট করেননি, সৌদি কিন্তু মিলিটারি সাপোর্ট ইরানকে দেবে বলেননি। কাতার, জর্ডন, ইউএই কেউ এখনো অব্দি কোনো রকম মিলিটারি সাপোর্টের কথা ইরানের জন্য ঘোষণা করেনি। পরিষ্কার বোঝা যাচ্ছে ব্রিটেন এবং আমেরিকা মিলে ইরানকে কিন্তু ঘিরে ফেলছে মিডিল ইস্টে। মনে রাখবেন ইরান এবং ইরানকে কেন্দ্র করে, মানে ইরানকে যদি মাঝখানে রাখেন তাহলে যে মিডিল ইস্টের দেশগুলো থাকে সেই মিডিল ইস্টের দেশগুলো কিন্তু মিডিল ইস্টের যে দেশ প্রত্যেকটি জায়গায় কিন্তু ব্রিটেন এবং আমেরিকার মিলিটারি বেস ক্যাম্পের প্রেজেন্স পাওয়া যায়। কাতারে একটি এয়ারপোর্ট এয়ার বেস সম্পূর্ণভাবে ব্যবহার করে আমেরিকা। ঠিক সেরকমই ব্রিটিশদেরও কিন্তু অন্তত 10 থেকে 11টি জায়গায় মিলিটারি বেস ক্যাম্পের অস্তিত্ব পাওয়া যায়, যা কিন্তু ইরানের জন্য অত্যন্ত খারাপ একটা বার্তা নিয়ে আসতেই পারে। কারণ প্রত্যেকটি দেশ যদি এইভাবে মানে একটা গোল করে যদি ইরানকে চারিপাশ দিয়ে ব্রিটেনের সেনাবাহিনী এবং আমেরিকান সেনাবাহিনী ঘিরে ফেলে তাহলে কিন্তু ইরানের যে ভ্যালু তা কিন্তু এক ধাক্কায় অনেকটা কমে যায়, এবং ইরানের মিলিটারি শক্তি সমস্ত দিক দিয়ে আক্রমণ যদি আসে তা কিন্তু প্রতিহত করার জায়গায় নেই। যুদ্ধটা ইসরায়েল ভার্সেস ইরানের হয়তো হচ্ছে আপনারা ভাবছেন, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস এটি একটি প্রক্সি ওয়ার। এর পিছনে আমেরিকা, চীন, রাশিয়ার মতো প্রভাবশালী একাধিক শক্তিশালী রাষ্ট্র কিন্তু জড়িয়ে পড়বে, এবং তা যদি জড়িয়ে পড়ে তাহলে কিন্তু অচিরেই সারা পৃথিবীর যে প্রেক্ষাপট তা কিন্তু বদলে যেতে পারে। কিন্তু এই বদলে যাবে কি যাবে না তা কিন্তু সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে আমেরিকার মিলিটারি কি চায়। আমেরিকা কিন্তু আজকে যে পদক্ষেপ নিল তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে তারা কিন্তু আসরে নেমে পড়েছে। পাশাপাশি যে ইসরায়েলের পক্ষ থেকে একটি খবর এসছে যা নিতান্তই উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ। ইসরায়েল দাবি করেছে এখানে ইরানের যে সিকিউরিটি এজেন্সি তা নাকি সম্পূর্ণভাবে তারা ধ্বংস করে দিয়েছে, তাদের হেডকোয়ার্টার, তাদের সদর দপ্তর আর নেই। কালকে ইরানের পক্ষ থেকে দাবি করেছিল তারা যে ইসরায়েলের যে মোসাদের সদর দপ্তর তা নাকি তারা মিসাইল স্ট্রাইকে শেষ করে দিয়েছে। তবে 24 ঘন্টা কাটতে না কাটতে ইসরায়েল সরকারি বিবৃতি দিয়ে জানালো ইরানের সিকিউরিটি এজেন্সির মেন সদর দপ্তর আজকে কিন্তু আর নেই। এবার ইরানের কমিউনিকেশন সিস্টেম সম্পূর্ণভাবে শেষ করছে ইসরায়েল। সরকারি সংবাদ মাধ্যম মিসাইল স্ট্রাইকের শেষ। খামেনি যে বক্তৃতা রাখবেন কিভাবে মানুষের কাছে পৌঁছাবে সেটাই একটা বড় প্রশ্ন। সিকিউরিটি এজেন্সিকে অ্যাটাক করা, পরিষ্কার বোঝা যাচ্ছে ইরানকে শুধুমাত্র মিলিটারি বেসে যে শেষ করতে হয়েছে তা নয়, আলাদা যতগুলো মাধ্যম আছে, ইকোনমিক্যাল সেক্টর বলুন, সিকিউরিটি জোন বলুন, নাগরিক সুরক্ষা বলুন, প্রত্যেকটি ক্ষেত্রে ইরানকে কিন্তু ভাঙতে শুরু করেছে ইসরায়েল, যা প্রতিহত করা কিন্তু ইসরায়েলের পক্ষে একটুখানি কঠিন বলে মনে হচ্ছে। দেখুন ইসরায়েলের নিজেদের যে শক্তি তাও কিন্তু কমতে শুরু করবে। যেভাবে ইসরায়েল ফুল ফেজে এই যুদ্ধটা যেখানে নিয়ে গেছে সেখানে কিন্তু ইসরায়েলেরও কিছু চিন্তার বিষয় আছে, আমি আলাদা ভিডিও করে আপনাদের নিঃসন্দেহে বলবো। তবে আজকে ইসরায়েলের পক্ষ থেকে আরো কিছু দাবি করা হয়েছে, আমি একটু আপনাদের ছোট করে বলতে চাই। সেখানে ইসরায়েল দাবি করছে তাবরিজ ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সেই তাবরিজ ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ঢোকার জন্য যে 3টে ভবন এবং টানেল আছে তা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল। ফলে ক্ষেপণাস্ত্র অস্ত্রের যে ভবন তা তো আছে কিন্তু আপনি ঢুকতেই পারবেন না, ফলে ভ্যালুলেস হয়ে গেল সেই ক্ষেপণাস্ত্র ভবন। এটাই বোঝানোর চেষ্টা করছে এরা কিন্তু ট্যাক্টফুলি স্ট্র্যাটেজিক্যালি এমন কিছু জায়গাগুলো অ্যাটাক করছে যে জায়গাগুলোকে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা বর্তমানে কিন্তু ইরানের নেই, ঘুরে দাঁড়ায় কিন্তু ওইগুলো ইম্পর্টেন্ট পার্ট। পাশাপাশি এখানে আইএইএ অর্থাৎ আন্তর্জাতিক যারা পারমাণবিক গবেষণা করেন সেই এজেন্সি আজকে কনফার্ম করছে ইরানের 2টো সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে গেছে ইসরায়েলি হানায়। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু আরো জটিল হলো। নিচের টপিকগুলো নিয়ে আমি আরো সিরিয়াসলি ভিডিও বানাবো এবং এর ভিতরে গভীরে ঢুকে আপনাদের বোঝানোর চেষ্টা করব আসলে ইরানের ক্ষতির পরিমাণ ঠিক কতটা। তবে সব মিলিয়ে বাংলাদেশের দূতাবাসের কর্মী বা দূতাবাসকে আক্রমণ করা এই টোটাল এপিসোডে সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ এই এপিসোডে চাইতে বা না চাইতেই বাংলাদেশ কোথাও ঢুকে গেল। বাংলাদেশের সরকারি বিবৃতি আসেনি, তাদের সে সাহস নেই, শুধুমাত্র ফেসবুকে লম্ফঝম্প। সরকারি বিবৃতি জানিয়ে ইসরায়েলের প্রতিবাদ কি তারা করতে পেরেছে? প্রশ্ন কিন্তু থেকেই যায়। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।